স্বামীর সন্ধ্যের খবরটা দেখতে বসেছিল। জান্নাত বাধ্য বইয়ের মতো স্বামীকে ডাবল ডিমের অমলেট করে দিয়েছে। এশার আজান দিলে নামাজ পড়ে এসে রাতের খাবারও গরম করেছে। নিজেকে এক প্রকার ব্যস্ত রেখেছে জান্নাত। সে এই এত লোকেদের সামনে কাঁদতে চাচ্ছে না কেন জানি। স্বামীর আর চোখে শুধু জান্নাতের কর্মকাণ্ড দেখছে, তবে সে বিশেষ পাত্তা দেয়নি। নারী জাত, তার উপর বয়স কম। স্বামীর 2 মিনিট লাগবে না নিয়ন্ত্রণে আনতে। রাত 12, একটু নিরিবিলি হোক, বোঝাবে। এত বোঝাবুঝির ধার স্বামী চৌধুরী ধারত না যদি না মেয়েটা জান্নাত হতো। মেয়েটিকে সে ভালোবাসে, তাই তাকে বোঝাতে যাওয়ার গরজ স্বামীরের। জান্নাত মাইমুনার ঘরে নামাজ পড়ে কোরআন শরীফ পাঠ করছে। গুনগুন আওয়াজ আসছে ও ঘর থেকে। কোরআন পাঠ করেও জান্নাত দাদি শাশুড়ির কাছে বসে থাকে। মাইমুনা জান্নাতের শুকনো মুখ দেখে। এক পর্যায়ে জান্নাতের গালে টোনা মেরে বলে, ওই মাগে, এত লেহাপড়া দিয়া কি করবি? এই আমারে দেখ, ক্লাস 3 পর্যন্ত পড়ছি। ওই বাল দিয়া কি হইছে? হাস হাস একটু কইতারছি। ড্রয়িং রুমে তখন স্বামীর রাজন আর রিজিয়া বণিক। এমন নিরিবিলি সময়টায় রিজিয়া চাচ্ছিলেন। তিনি দরাজ গলায় ছেলেকে বললেন, মেয়েটা কষ্ট পাচ্ছে। হয়তো কষ্ট ওর পরিবার, তাই। গম্ভীর জবাব স্বামীরের। আরে ওই শাহিনুর লোভে পড়ে এত কিছু চেপে গিয়েছে বোধ হয় রে বাবা। জানায়নি জান্নাতকে। আমাদের ভুল, আমাদের আরও সময় নিয়ে ভেঙে চুরে বোঝাপড়া করা উচিত ছিল। ভেঙে চুরে বলতে? জান্নাতের সাথে এসব বিষয় সরাসরি কথা বলা। স্বামীর মনে হলো কোনো বিরক্তিকর কৌতুক শুনল। মুখটা অমন করে বলল, ও কি সিদ্ধান্ত দিত? যেখানে ওর পরিবার আমি না হলে অন্য কারো গলায় ওকে ঝোলাতই। তাছাড়া যেটা হয়েছে সেটা ওর পরিবারের দোষে। আমরা কিছু লুকোয়নি, না আমার প্রথম বিয়ের কথা, না অন্য কথা। বাট যেটা হয়েছে সেটা ওকে মেনে নিতে হবে। রেজিয়া মুখটা মলিন হলো। ছেলে এসব ব্যাপারে কেমন কঠোর হয়ে যায়। তিনি বললেন, বাবা, অন্তত ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করতে। স্বামীর শীতল চোখে মায়ের দিকে তাকাতেই রিজিয়া চুপ করে রইলেন। পাশ থেকে বিরক্ত হয়ে রাজন বলল, একটু ভেবে দেখ, তোর ভাবি তো শিক্ষিতা, আমি তো এতে অসুবিধা দেখছি না। তোর ভাবি এমবিএটাও কমপ্লিট করে রাখতে চাচ্ছে, আপত্তি করেনি ক। সেটাই ভাইয়া, আমি বোঝাতে চাচ্ছি তুমি সিদ্ধান্ত নেবে তোমার বউয়ের সাথে কি করবে, তেমনি ভাবে আমিও। কথাগুলো বলে শেষ করার আগেই স্বামীর ফোন বেজে উঠল। স্বামীর ফোন নিয়ে চলে গেল আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে। আজ খাবার টেবিলের আশেপাশে জান্নাত ছিল না। স্বামীর একের পর এক তাদের বহুমুখী প্রতিষ্ঠানের রড সাপ্লায়ারদের সাথে ফোনে কথা বলে যখন খেতে বসলো, তখন রাত 10টা। আজ জান্নাত দীর্ঘ সময় তার দাদি শাশুড়ির ঘরে কোরআন তেলাওয়াত করেছে। কিছুক্ষণ হয় আর কোনো সাড়া শব্দ নেই। স্বামীর খেতে বসে সোহানাকে দেখে শুরুতেই জানতে চাইল, জান্নাতুল কোথায়? ছাদের দিকে যেতে দেখেছি। ভ্রু কুঞ্চিত হলো স্বামীরের। সে কিছুক্ষণ আগে ছাদ থেকে ফিরেছে। তালুকদারদের ছাদে উঠতি বয়সী ছেলেদের দল সিগারেট ফুঁকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্বামীর উঠে দাঁড়ায়। সোহানা এও বলল, জান্নাত তখনও খায়নি। তখন কেন জান্নাত বিকেল থেকে এক গ্লাস পানিও খায়নি? স্বামীরের জোয়ার শক্ত হলো। এত নীরব প্রতিবাদও স্বামীর মেনে নিতে পারবে না। স্ত্রীকে অত তোয়াজ সে করবে না। কি দুঃসাহস! মুখে পানি পর্যন্ত নেয়নি। এত ভরিয়ে দেওয়ার পরেও সামান্য বিষয় নিয়ে জেদ করে উপোস থাকে। নীরব তেজ ওর স্বামীর বরদাস্ত করবে না। তার সংসারে এসেছে, খেয়ে পড়ে তার কথা মেনে সুন্দর মতন থাকতে হবে, নয়তো স্বামীর পরিস্থিতি বিবেচনায় আরো কঠোর হবে। গট গট করে ছাদের সিঁড়িতে উঠতে দেখলো জান্নাত ঘুমটা সামনে, চোখ মুছতে মুছতে নিচে নামছে। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে খুব কেঁদেছে সে। স্বামীরকে দেখে তার পা জড়িয়ে এলো। ধীরে ধীরে নিচে নামতে স্বামীর বজ্র কণ্ঠে বলল, হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি। এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা এবং 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড
KDR88 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। নিচে নামতে স্বামীর বজ্র কণ্ঠে বলল, সরাসরি খাবার টেবিলে গিয়ে বসবে, এক পাও এদিক সেদিক নয়। জান্নাত নাক টানতে টানতে তাই করলো গিয়ে। স্বামীর গিয়ে বসলো জান্নাতের পাশে। সোহানাকে বলল জান্নাতের প্লেটে খাবার তুলে দিতে। খেতে পারছিল না জান্নাত, তার শুধু কান্না পাচ্ছিল। ভয়ে চোটে তবুও খেতে লাগলো। ঝুরঝুরে বাসন্তী পোলাও আর ইলিশের দো পেঁয়াজা থেকেও কোনো স্বাদ পাচ্ছিল না জান্নাতুল। সবটা তেতো লাগছে। ঘরে ঢুকেছে জান্নাত স্বামীরের আগে। ঢুকে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে তার ঘুমানোর আগে নিত্যদিনের কাজ, যেমন বিছানা ঠিক করা, মশা মারা যন্ত্রটা চালু করে রাখা, খোপা খুলে চুলে একটা আলগা বেনি করা, মুখে একটু ক্রিম লাগানো, স্বামীর কম্পিউটার টেবিল গুছিয়ে রাখা, একটা জন্ম নিরোধক বড়ি খাওয়া, এসব করে শুয়ে পড়েছে ওপাশ ফিরে। রাতের খাবার শেষে স্বামীর ব্যবসায়িক আলাপ পাড়ে ভাই আর বাবার সাথে রোজ। বোনদের খোঁজ খবর নেয়। রুহির জন্য ইদানিং বিয়ের কথা তুলছে স্বামীর। তার কানে উড়ো খবর এসেছে ক্লাসের কোনো এক রোড সাইড রাস্কেলের সাথে কফি শপে গিয়েছে রুহি। একটা অঘটন ঘটার আগেই ওর বিয়ে দিতে যাচ্ছে স্বামীর। প্রেম ভালোবাসা করে কেলেঙ্কারি করবে তার বোন, সে এটাও বরদাস্ত করবে না। আজ খানিকটা তাড়াতাড়ি রুমে ঢুকেছে সে। তখন রাত 10:30 বাজে কেবল। ঘরে ঢুকে বিছানায় শুয়ে চুপচাপ একটা হাত রাখলো জান্নাতের গায়ে। জান্নাত কোনো নড়চড় করছে না, তবে স্বামীর জানে জান্নাত জেগেই আছে। অন্য রাতগুলোতে জান্নাতের গায়ে হাত রাখা মাত্র জান্নাত চুপচাপ ঘুরে তার কাছে এসে শোয়। এমনটাই বলা আছে তাকে। শুতে গেলে স্বামীর দূরত্ব পছন্দ করে না মোটেই। 2 মিনিট চুপ থাকলো স্বামীর। জান্নাতের স্পর্ধা দেখে তার কেন জানি রাগ উঠছে না যতটা ওঠার কথা। তার হাসি পাচ্ছে উল্টো মেয়েটার বোকামি দেখে। স্বামীর কি করলো, নিজেকে ঠান্ডা রেখে একটানে ঘুরিয়ে নিল জান্নাতকে। দেখতে পেল জান্নাতের দু চোখ ভেজা। কাঁদছিল মেয়েটা, না শব্দ হচ্ছিল না শরীর কাঁপছিল। গম্ভীর আওয়াজে স্বামীর বলে, স্টপ জান্নাতুল। আমি পড়তে চাই। খুব সাহস জমিয়ে বলল জান্নাত কাঁদতে কাঁদতে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় উঠে বসলো স্বামীর। প্রচন্ড রাগে চেঁচিয়ে উঠল, বলেছি না এটা হবে না, বলেছি না। আমি পড়তে চাই। একই কথা বিড়বিড় করতে থাকলো জান্নাত। স্বামীর ওর দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, পড়বে তুমি? হ্যাঁ। মাথা ঝাঁকায় জান্নাত। স্বামীর ওর দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থেকে হঠাৎ বলে, আমার একটা প্রশ্নের উত্তর দাও, পড়াশোনা কেন করে মানুষ? হতবাক জান্নাত অস্ফুটে বলে, জানতে শিখতে। ফিসেল হাসে স্বামীর, বলে, জানতে শিখতে। জি। আচ্ছা, এতদিন কি শিখেছো আমি একটু জানতে চাচ্ছি। ওকে, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, এটা কি কমপ্লেক্স করো তো? বিস্ময়ে হতবিহ্বল জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্বামীর ধমকে বলল, কি হলো বলো? জান্নাত চোখ মুছে বলল, হি প্লেডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। গুড, এখন 17 ঘরের নামটা না থেমে বলো। 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17। ওকে ওকে গ্রেট, এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলো। a plus b whole square equal to a plus b 2ab plus b square. a মাইনাস বি হোল কিউবের সূত্র। a minus b whole cube equal to a cube minus b cube minus 3ab into a minus b. গতির দ্বিতীয় সূত্র বলো। জান্নাত চূড়ান্ত হতবিহ্বল। ধমকে চোটে থেমে থেমে বলে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেই দিকে ক্রিয়া করে। ওফ গ্রেট জান্নাতুল, ইউ নো তুমি অনেক কিছু শিখে গিয়েছো, জেনে গিয়েছো, এত কিছু জেনেছো, অ্যান্ড দ্যাটস এনাফ। আর কিছু শেখা নেই তোমার। আমার স্ত্রী হিসেবে, আমার ভবিষ্যৎ বেবিদের মা হিসেবে যেসব বেসিক জিনিস জানা দরকার তুমি শিখেছো, আর কিচ্ছু শিখতে হবে না তোমায়, কিছুই না। চিরগম্ভীর সুরে শানিত বাক্যগুলো জান্নাতের মুখের উপর ছুড়ে দেয় স্বামীর। আর জান্নাতুল ব্যথিত আহত চোখে চেয়ে থাকে তার স্বামীর মুখের দিকে। জান্নাত মামার বাড়ি যাবে। সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে। একে তাকে ধরছে, কখনো ফুপিয়ে কাঁদছে, কখনো নিশ্চুপ। স্বামীর ধমকের ভয়ে শব্দ করে কাঁদছে না। স্বামীর বইয়ের এই অবস্থা দেখে বলল, মামার বাড়ি যাবে? কেন, পড়তে দিচ্ছে না বলে রাগ করে যাবে? কণ্ঠে চাপা ক্রোধ স্বামীরের। জান্নাত বুঝতে পারে জান্নাত চুপ থাকে এই প্রশ্নের জবাবে। সে তো যাবে মামা মামি আর তার আব্বার সাথে কথা বলতে।
তারা যেন স্বামীরকে বোঝায়। এবারে ছোট থেকে বুড়ো প্রত্যেকেই যে স্বামীরকে তোয়াজ করে চলে তা জান্নাত জানে। এদের বলে কিচ্ছু হবে না যদি স্বামীর শ্বশুর আর মামা শ্বশুরের বুঝ নেয়। চেয়ারম্যান চাচাদেরও বলবে জান্নাত যদি ওনারা স্বামীরকে বোঝায়। জান্নাত ক্ষীণ আলো দেখে আসার। স্বামী জান্নাতের কান্নাকাটি দেখে সকাল থেকে অফিসে যায়নি। হুট করে বলে, আমি নিয়ে যাব, রেডি হও। বাড়ির সকলে অবাক। রুহি ফিসফিসিয়ে সবাইকে বলে, কি আশ্চর্য না, মেজো ভাইয়া ভাবির প্রতি যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। কি ঠান্ডা মাথায় মেনে নিল ভাবির বাপের বাড়ি যাওয়ার আবদার। রেজিয়াও তাই দেখে। সত্যি এটাই যে স্বামীর মেজাজে 10 ভাগের 1 ভাগও জান্নাত দেখেনি, স্বামীর দেখায়নি। তবে কি আল্লাহ একটু সুবুদ্ধি দিল এই ছেলেটাকে? বাড়ির কোণে আলোচনা হয় এসব নিয়ে। রেজিয়া কিঞ্চিত বিশ্বাস নিয়ে বলে, মনে হচ্ছে ছেলেটা ধীরে ধীরে মেনে নেবে বৌমাকে, কলেজে ভর্তি করাবে, দেখিস। মায়ের এসব কথা কানে যায় স্বামীরের। তার ছেলের হাসি হাসে। চাইলে সে মেজাজ দেখিয়ে জান্নাতকে একেবারে চুপ করিয়ে দিতে পারে, যাতে এত রাগ দেখিয়ে আর কখনো বাপের বাড়ি যাওয়ার কথা না ভাবে। তবে সবাইকে বোঝানোর পদ্ধতি স্বামীরের এক নয়। অন্তত জান্নাতের মতো কোমল চিত্তের মেয়েদের সাথে স্বামী নিজের উগ্র মেজাজের রূপটা আর কম দেখাতে চায়। তাই স্বামীর চিন্তা করল বিকল্প পদ্ধতি গ্রহণ করার। স্বামী চৌধুরী অফিস কামাই করে জান্নাতকে নিয়ে নিজে ড্রাইভ করে ছুটল রূপাতলি। গাড়িতে দুজন চুপচাপ। জান্নাত আল্লাহ আল্লাহ করছে। লোকটা যেন মানে শ্বশুর মামা শ্বশুরদের সাথে যেন বেয়াদবি না করে। একটা লাল রঙের হাফ সিল্কের শাড়ি পরেছে জান্নাত। বাতাসের দাপটে ঘোমটাটা বারবার পড়ে যাচ্ছে নিচে। স্বামীর আর চোখে দেখে হঠাৎ বলে ওঠে, কদিন রাগ করে মামা বাড়ি থাকবে? মেঘের মতো গম্ভীর প্রশ্ন। জান্নাত আমতা আমতা করে বলল, আমি বেড়াতে যাচ্ছি। হুট করে গাড়ি থামায় স্বামীর। জান্নাত ঘাবড়ায়। বেড়াতে যাচ্ছ? জি। বেশ। ঠান্ডার স্বরে জবাব দিয়ে আবারও গাড়ি স্টার্ট করে স্বামীর। এরপর কেউ কোনো কথা বলেনি। শাহিনুর জান্নাতকে দেখে খুশিতে গদগদ হলো যেন। স্বামীরের আনা উপহার সামগ্রী দেখে হয়েছে দ্বিগুণ খুশি। শাহিন এখন তো বাড়ি ছিলেন না। স্বামীর বেশিক্ষণ বসলো না, টুকটাক কথাবার্তা বলে জান্নাতকে রেখে চলে যায়। শাহিনুর জান্নাতকে ধরল। কি রে, জামাই রাইগা আছে নাকি? জান্নাত জবাব দেয় না, ধমকায় শাহিনুর। তুই ওই বালের পড়ালেহার লাইগা বেয়াদবি করছিস জামাই লগে? জান্নাত কিঞ্চিত মেজাজ দেখায় বড় মামির ওপর। পড়ালেখাকে এত তুচ্ছতা ছিল করবে না মামি। মামা কোথায়? মামার সাথে আমার কথা আছে। কি কথা তোর মামার সাথে? কি কথা আবার? জানতে চাইবো সবাই আমায় কি করে এভাবে ঠকালে? আমি কি এতই ফেলনা ছিলাম? দিতাম তো বাড়ির সব কাজ করে, এভাবে ঠকিয়ে বিয়ে দিলে কেন আমায়? শাহিনুর আগে গজগজ করে ওঠে। বারে বাহ, কথা ফুটছে। বেশ করছি বিয়া দিছি। লেখাপড়া কইরা কোন বালডাস উগলাইতে রে? ওই তো একটা রেন্ট টেকার ধইরা ভাইগা যাইতি, তারপর ভুক্তি মায়ের নাহান। মৃত মায়ের কথা ওঠায় ভীষণ কষ্ট পেল জান্নাত, কান্না পেল খুব। শাহিনুর বলতে লাগলো, শোন জান্নাত, বিয়া দিছি, চুপচাপ সংসার করবি। জামাইয়ের লগে ঝামেলা কইরা তালাক নিলে এরপর আর বিয়া চোখে দেহা লাগবো না। গার্মেন্টস কইরা খাওয়া লাগবে। লেহাপড়া তো দিল্লি, বহুত দূর। চোখ মুছে জান্নাত। একটু থামে শাহিনুর। এরপর ঠান্ডা মাথায় বলে, কয়দিনের লাইগা আইসস? আইস থাক, তোর মামা কাইল বরিশাল দিয়া আইসবনে তোরে। চূড়ান্ত আহত জান্নাত আর সহ্য করতে পারেনি কথাটা। এতদিন পর এলো আর তাকে মামি জিজ্ঞেস করছে সে কবে যাবে। শাহিনুর স্বামীরের কিনে আনা উপহার সামগ্রী দেখতে ব্যস্ত। জান্নাত আর বসে না। পার্স হাতে নিয়ে হনহন করে বেরিয়ে যায় আকন্দ বাড়ি থেকে। সে যাবে কদমতলা, তার বাবার কাছে। বাবাকে হাতে পায়ে ধরে বলবে স্বামীকে বোঝাতে। ঘোমটার সামনে চোখ মুছতে মুছতে জান্নাত বড় রাস্তায় উঠতেই থমকালো। স্বামীরের গাড়িটা বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। স্বামীর তখনও যায়নি। লুকিং গ্লাসে জান্নাত সানগ্লাস পরা সুদর্শন লোকটা দেখতে পেতে অবাক হয়ে এগিয়ে যায় সামনে। স্বামীর চশমা খুলে ফেলে। জান্নাত গিয়ে বলে, আপনি জাননি? না, গাড়িতে ওঠো। জান্নাত দাঁড়িয়ে থাকে। স্বামীর আদেশের সুরে বলে, আমি বলেছি গাড়িতে উঠতে। ধীরে ধীরে জান্নাত স্বামীর পাশে সিটে গিয়ে বসে। স্বামীর ভ্রু উঁচিয়ে জানতে চায়, কোথায় যাচ্ছিলে? কদমতলা আব্বার কাছে।
কিয়তক্ষণ চুপ থেকে স্বামীর বলে, কি লাভ? তোমার স্বপ্ন জানতে চাইতাম, তুমি কবে যাবে? বিবাহিত কোনো মেয়েকে একদিনের বেশি বাড়িতে রাখতে চায় না কেউ। জান্নাতে চোখ বেয়ে পানি পড়ে। স্বামীর এক হাতে তা মুছিয়ে দিয়ে জান্নাতকে কাছে টানে। কপালে ছোট একটা চুমু খেয়ে কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলে, বাস্তবতা বোঝো জান্নাতুল, বাস্তবতা হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে এবং ওনাদের কাছে তুমি স্রেফ একটা বোঝা। ওসব লোকের দরজায় গিয়ে কী লাভ? তোমার স্বামী আছে, সংসার আছে, সব আছে। জান্নাত নিঃশুক কাছে। স্বামীর চুপচাপ, সে কান্না দেখে। বলে, পড়াশোনা করতে দিচ্ছে না বলে রাগ করে একেবারে রূপাতলে চলে আসলে কী লাভ হলো? বুঝে গিয়েছো বাস্তবতা? বাস্তবতা হলো আমি ছাড়া তোমার আর কেউ নেই। জান্নাত চুপ হয়ে গিয়েছে একেবারে। স্বামীর বলে, চলো বাড়িতে, এই গরমে এখানে বেড়াতে হবে না, গায়ে ঘামাচি হবে। গরম কমলে এসে 2 দিন থাকবে, কেমন? তো সেদিনের পর থেকে ভাবের কান্নাকাটি করেনি? না। বরফ ঠান্ডা জবাব দিল স্বামীর। তানভীর ওর দিকে তাকিয়ে বলল, ছোট মানুষ, একটু যদি মানিয়ে নিতি। পুরুষের ডিকশনারিতে মানিয়ে নেওয়া কথাটা থাকা উচিত নয়, ওটা মেয়েরা করবে। তানভীর রীতিমতো বিরক্ত। জেদি বন্ধুর সামনে নিজের বিরক্তি প্রকাশ না করেই বলল, চাকুরি না হয় নাইবা করতে দিলি, অন্তত লেখাপড়াটা তুই মান্দাতার আমলের পুরুষের মতো ব্যবহার করেছিস। স্ত্রীকে শুধু বিছানাতে গুরুত্ব পাবে, তাদের সকল মৌলিক অধিকার পূরণ করাও তো স্বামীদের কর্তব্য। তোর কেন মনে হচ্ছে আমি স্ত্রীকে শুধু ভোগ বস্ত্র মনে করছে? স্ত্রীকে স্ত্রী মনে করছে। শুধুই বেহুদা জিনিসটা কোনো প্রয়োজন নেই আমার স্ত্রীর। শিক্ষা বেহুদা? নারীর উচ্চশিক্ষিতা বেহুদা, মস্তিষ্কে পোকা ধরায়, নারীর সরলতা কেড়ে নেয়, দূষিত করে অবলা মস্তিষ্ক। একটা সময় এরা নিজেদেরকে সর্বা ভাবতে শুরু করে, পুরুষদের থেকে 2 কাঠি উপরে ওঠে। ভাই মাপ চাই, তোর সাথে কোথায় পারবো না। তোর স্ত্রী যা মন চাই কর, শুধু একটা কথা, বেচারিকে ধমকাধমকে কম করিস। সহ্য করতে না পেরে যদি তালাক চেয়ে বসে, কয়বার বিয়ের পিড়িতে বসবি তুই? ভাবি খুবই চমৎকার মানুষ। হিজেল হাসল স্বামীর। ওই যে বললাম, আমার স্ত্রী পুরোপুরি আমার নিয়ন্ত্রিত, ওকে তো বুকে রাখি আমি। শালা, তুই রোমান্টিক আসিস। আচ্ছা একটা কথা বল, একান্ত সময়ে ভাতের হাড়ির মতো মুখ করেই রাখিস, দুটো কথা হেসে বলিস না মেয়েটার সাথে? বলি তো, তোরা আমাকে কি ভাবিস? ভাবতাম তো এগ্রিমেন্ট স্বামীর, যার কপালে বোধ থাকবে কি থাকবে না সেই নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই টেনশনে থাকতাম। স্বামীর গম্ভীর হয়ে কফিটা শেষ করে উঠে দাঁড়ায়। বলে, উঠছে। হানিমুনে যাচ্ছিস কবে? সামনের মাসে শুরু দিকে সময় বের করে। এ মাসে কাজের চাপ প্রচুর। তুই হানিমুনে গিয়ে কি করবি ভেবে পাই না। বেচারিকে ধমকাধমকিতে করবি, তার জন্য সুদূর সিলেটের নিয়ে যার কি প্রয়োজন? টিটকারি মেরে কথাটা বলে তানভীর। স্বামীর কোনো কথা না বাড়িয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজে গাড়ি স্টার্ট দেয়। সে সময় তানভীরের স্ত্রী শক্তি সেই রেস্তোরাঁয় চলে আসে। তানভীরকে বলে, তোমার সেই নারী বিদ্বেষী বন্ধুটি, আহ কি সুদর্শন দেখতে, অথচই কি রুক্ষ। নারী বিদ্বেষী বলো না, একটু যা রাখি। সেজন্য বউকে পড়াতে চাই না। কেমন মানসিকতা! আসলে হমন মাইন্ড সেট হয়েছে ওর। কেন? এর পেছনে কারণ কি? শুনতাম ভার্সিটির মেয়ে শুনলেই নাকি নাক ছিটকায়। এত ঘৃণা কেন? এর কারণ বর্তমানের হালচাল। টাকা পড়াশোনা করে ও দিন দিন এমন হয়েছে। ওর ধারণা ভার্সিটির 60% মেয়েদের সুগার ড্যাডি থাকে, 100%-এর 15% ভার্সিটির পুরো অবিবাহিত মেয়েরা নিজেদের কোমরতে ধরে রাখে। ও খুব কাছ থেকে একটা নষ্ট ছাত্র গোত্র দেখেছে। কনসার্টে মেয়েদের বেহাপনা বা ক্লাসমেটদের মধ্যে জাস্ট ফ্রেন্ডদের মধ্যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ দেখে একসময় ও চিন্তিত হতে শুরু করে। নিজেকেও এত কষ্টে সংযত রেখেছে, কখনো প্রেমের সম্পর্কে জড়ায়নি, শুধু পড়াশোনার ফুটবল নিয়ে থেকেছে। ও চিনতে পড়ে গিয়েছিল একটা ভালো মেয়ে জুটবে তো কপালে, নাকি এসব মেয়েদের মধ্যে থেকেই কাউকে গ্রহণ করতে হবে। এসব কথা প্রায় বলতো। কি অদ্ভুত! হ্যাঁ মানছি দুনিয়াটা নষ্ট হচ্ছে, তাই বলে সব ছেলে মেয়ে তো এমন নয়। এরকম ধান্দাবাজি ধারণা পোষণ করা ঠিক নয়। সেটাই ওকে বুঝিয়েছি। অনেক দেখে শুনে এক ডাক্তার মেয়ের সাথে বিয়ে দিয়েছি সবাই। বিয়ের 15 দিনের মাথায় ঝামেলা শুরু। ওই ডাক্তার মেয়ে মানে ফারিন ওর কাছে কোনো কিছুর জবাবদিহিতা করতো না, কিছু জানতে চাইলেও বলতো না। আমি জব করি হ্যান ত্যান এত কৈফিয়ত দিতে বাধ্য নয়। ব্যাস হয়ে গেল। স্বামীর প্রচণ্ড রাগে 2 দিন সময় নিল না ডিভোর্স দিতে।
এরপর থেকে চূড়ান্ত বিতৃষ্ণ কোনো আত্মনির্ভরশীল মেয়ের পথে। আর আমাদের বন্ধুমহলের পরপর 5 জনের ডিভোর্সও ঠিক একই কারণে হয়েছে। এই ব্যাপারটাতে স্বামীর প্রভাবিত। সুপ্তি একটা লম্বা শ্বাস ফেলে বলে, বুঝলাম। পুরো ব্যাপারটাতে আমি তোমার বন্ধুটির দোষ দিতে পারছি না একতরফা। তবে তোমার বন্ধুটিকেও তো বুঝতে হবে তার চোখের দেখা নারী নিয়ে অভিজ্ঞতার সাথে জান্নাতুলের কোনো সম্পর্ক নেই। কে বোঝাবে ওকে বলো? যা জেদি। দুঃখজনক, খুবই দুঃখজনক। আসলে বিষাক্ত নারীবাদীদের অসুখে জর্জরিত বেলাল্লা নারীদের জন্য ভুগতে হয় সাধারণ শ্রেণীর জান্নাতুলের মতো নারীদের। শুধু তোমার বন্ধু স্বামীর নয়, আশেপাশে তাকিয়ে দেখো, এক নারী উগ্রতার শিকার হয়ে পুরুষ আক্রোশ মেটাচ্ছে আরেক সাধারণ নারীর উপর। তোমাকে একটা উদাহরণ দেই। পুরুষের সাইকোলজি এমনভাবে গঠিত হচ্ছে, দেশের সব স্থানে নারীর অগ্রাধিকার বেশি হওয়ার হীনমন্যতায় ভুগছে এক শ্রেণীর পুরুষ, যার আক্রোশ গিয়ে পড়ছে সমস্ত নারীর উপর। আধুনিক রাষ্ট্রের নারী পুরুষ সমান অধিকারের আন্দোলন শুষ্কভাবে নারী পুরুষের বৈষম্য করে দিয়েছে, যার কোনো সমাধান নেই। এবং এটা পারতপক্ষে কোনো সমস্যা মনে না হলেও একটা বিশাল বড় সামাজিক সমস্যা, মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। তাই তো সমীরের মতো শিক্ষিত নারী বিদ্বেষী পুরুষের অভাব নেই। কথাগুলো উদাস গলায় আওড়ায় সুপ্তি। পরপর বলে, বাদ দাও, তোমার বন্ধু পত্নীর কথা বলো। সে কি ঝামেলা করেছে? আরে ধুর, ছোট মানুষ, আবেগে অসহায় স্বামীর কথা মেনে নিয়ে সংসার করা ছাড়া এদের সামনে আর রাস্তা আছে কোনো? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান। আজ সোমবার। রুটিন অনুযায়ী বইগুলোর সব ব্যাগে ভরে নেয় জান্নাত। দুদিন ধরে শামার পড়ার টেবিল সে গোছাচ্ছে। টেবিলের ওপর শামার হোমওয়ার্কের খাতাটায় চোখ পড়তে দেখলো 5ম অধ্যায়ের একটা অঙ্ক অসমাপ্ত। শামা করতে পারেনি, কিন্তু জান্নাত চোখ বুজে এই অঙ্কটা করতে পারে। জান্নাতের ভালো লাগে শামার বই গোছাতে। সে নিজে থেকে এই কাজটা করে। শুধু এই কাজটা নয়, সংসারে যাবতীয় কাজ সে নিজে থেকেই করে। বড়লোকের বউ কিনা, কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যতামূলক কাজ হলো শুধুমাত্র স্বামীর মন মতো একটা একটা দিন কাটানো। যদি বলে বারান্দায় যেও না, জান্নাত বারান্দায় যায় না। যদি বলে ছাদে যেও না, জান্নাত ছাদে যায় না। যদি বলে এখন উঠো না, শুয়ে থাকো, জান্নাত শুয়ে থাকে। সেদিনের পর জান্নাত ওভাবে স্বামীর কাছে কান্নাকাটি করেনি পড়াশোনা নিয়ে। লোকটা যা মেজাজ, মামির কথা অনুযায়ী যদি রেগে জান্নাতকে তালাক দেয়, তালাকের কথা মনে হলে জান্নাতের বুক কাঁপে। তালাক খুবই ভয়াবহ একটা ব্যাপার, সে এতটুকু বুঝে। যেমনই হোক, কিশোরী নরম মেয়েটি তার স্বামীকে ভালোবেসে ফেলেছে। তার জীবনের প্রথম পুরুষ তার স্বামী, তার জীবনের প্রথম পরম স্পর্শদাতা। রোজ রাতে যার বুকে মাথা রেখে ঘুমোতে হয়। একটু একটু করে ওর সর্বস্ব জুড়ে যে মানুষটা আছে, ওর ভালোতে মন্দতে, সেই মানুষটাকে রাগিয়ে জান্নাত তালাক চায় না, কোনো মতেই না। স্বামী ভালো হোক, খারাপ হোক, তারা হোক, স্বামী তো স্বামী, এই জীবনের একমাত্র আপন মানুষ। জান্নাত কতটা কি হারিয়েছে জান্নাত সেই হিসেবে যায় না। এটুকু মেনে নিয়েছে সম্পর্ক সুন্দর রাখতে হলে দুজনের একজনকে একটু ত্যাগী হতেই হবে। জান্নাত না হয় একটু ত্যাগ করলো তার সংসার বাঁচাতে, তাও তো কম চেষ্টা করেনি সে। কত চোখে জল ফেলেছে, লোকটার মনই গড়ল না। মামির কথা মতো বরের মনোরঞ্জনের চেষ্টা করেও পড়ার কথাটা তুলেছিল, স্বামীর কানে নেয়নি। গত পরশু রাতেও তো ঘনিষ্ঠতার চরম মুহূর্তে স্বামীর মন যখন ফুরফুরে ছিল, জান্নাত স্বামীর গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে বলেছিল, শুনছেন? স্বামীর তখন তৃপ্তিতে সন্তুষ্ট। খুশি খুশি জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, বলেন ম্যাডাম। একান্ত সময়ে স্বামীর জান্নাতের প্রতি অতিরিক্ত খুশি হলে ম্যাডাম বলে সম্বোধন করে। জান্নাত খুব সাহস পায়। অন্যান্য বউদের মতো মোক্ষম সময়টাকে কাজে লাগিয়ে আবদার করে, আমি পড়ি। স্বামীর সে রাতে ধমকাধমকি করেনি যদিও, তবুও জান্নাত স্বামীর মুখভঙ্গি দেখে চুপ হয়ে গিয়েছিল একেবারে। বিছানায় স্বামীর পাশে চাদরের নিচে অর্ধনগ্ন শুয়ে থাকা নিজেকে তার একটা কাঠপুতুলি মনে হয়েছিল ক্ষণিকের জন্য। মাঝে মাঝে মনে হয় এমন, কিন্তু যখন আবার স্বামীর পরের দিন রাতে মিষ্টি মিষ্টি ব্যবহারে আগলায়, জান্নাত ভুলে যায় সবকিছু। তার মনে হয় সে এই লোককে ছাড়া বাঁচবে না।
সবকিছু মেনে নিবে, শুধু এই লোক খুশি থাকুক। মোট কথা জান্নাত নয় শুধু, জান্নাতের আবেগ, অনুভূতি, প্রতিক্রিয়াও ছিল পুরোপুরি তার স্বামী কর্তৃক নিয়ন্ত্রিত। নিজের এই অবস্থায় সে স্বামীকে দোষারোপ করেনি মোটেই। কেন করবে? দোষারোপ করতে হলে তো সেটি তালিকা লম্বা হবে। প্রথমেই দোষারোপ করতে হয় তার মাকে, যে জান্নাতের ছোটবেলায় মরে গিয়েছিল। তারপর দোষারোপ করতে হয় জান্নাতের বাবাকে, যে বিয়ে করে জান্নাতকে দূরে সরিয়ে দিয়েছিল। তারপর তার মামা মামিকে, যারা জান্নাতের বিয়ে দিয়েছে। তারপর এসে এই লোক, যে তার স্বামী। কিভাবে যেন জান্নাত লোকটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। শামার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে জান্নাত সকাল সকাল চুলে খোপা করছিল। আয়নায় নিজেকে দেখছিল। বিয়ের 1 মাস চলছে, জান্নাত কিছুটা স্বাস্থ্যবতী হয়েছে। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জান্নাত হঠাৎ উদাস হয় আবারও। বাইরে থেকে তখন স্বামীর হাত ডাক। জান্নাতুল, জান্নাতুল। চেঁচিয়ে 7 বাড়ি মাথায় করে ফেলার মতো অবস্থা, যেন পৃথিবী উল্টে যাচ্ছে। লোকটার ভীষণ হম্বিতম্বি অযথায়। জান্নাত এ কদিনে বুঝেছে একটা অতি সাধারণ কাজেও নিজের মেজাজ দেখিয়ে দেয়। জান্নাত ধীরে ধীরে উপরে উঠছে, তার কোনো তাড়া নেই। সে জানে এই এত চেঁচামেচির কারণ খুবই সামান্য হবে। হয়তো লোকটা নিজের আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছে না, কিংবা অফিসে যাওয়ার আগে বউকে কিছুক্ষণ চটকাতে মন চাইছে, তাই 7 পাড়া শুনিয়ে গর্জন করছে, পুরুষ জাহির করছে নিজেকে। আসলেই তাই। জান্নাতকে দেখে স্বামীর গুরুগম্ভীর গলায় বলে, আমার প্যান্ট কই? জান্নাত একটা লম্বা শ্বাস ফেলে আলমারি থেকে বের করে দেয়। স্বামীর বলে, কোথায় গিয়েছিলে? বাগানে? জি না, শামার ঘরে। ঠিক আছে, শোনো, সকালে এই টাইমে বাগানে যাবে না। শেখদার আঙ্কেলের ছোট ছেলে আর ভাগ্নি এই সময় ওখানে আছে, ভুলেও যাবে না, ঠিক আছে? জান্নাত মাথা নেড়ে চলে যেতে নিলে স্বামীর ওর হাতটা খপ করে ধরে। জান্নাত চোখ তুলে তাকাতেই বলে, আমি যেতে বলেছি। চুপচাপ মাথা নাড়ে জান্নাত। হাওলাদার ভিলা, কমলা রঙের রোদের ঠিক পাশাপাশি বাড়িখানা, চৌধুরীদের প্রতিবেশী তারা। তবে জান্নাত কখনো ও বাড়িতে যায়নি। এখানে আসার পর থেকে শুনেছে চৌধুরীদের সাথে ওদের খুব একটা বনে না। দুবাড়ির মাঝে একটা শত্রু ভাব আছে। দুবাড়ির মাঝখানে 1% জমি মূলত বিরোধের কেন্দ্রবিন্দু। জান্নাত সময়ে অসময়ে আশেপাশে সব বাড়িতে গেলেও ও বাড়িতে তাই যাওয়া হয়নি। তবে ও বাড়ির সবাইকে জান্নাত চিনে, তার কারণ মেধা আপু। এখানে জান্নাতের অন্যতম পছন্দের একজন মানুষ ও বাড়ির মেয়ে মেধা, পেশায় একজন সমাজকর্মী, ভীষণ পড়ুয়া এবং খুবই অমায়িক। জান্নাতের বিষণ্ণতায় ভরা সময়ের আরেকজন সঙ্গী। মাঝে মাঝে স্বামী, সংসার, দায়িত্ব, কর্তব্য সবকিছু থেকে হাঁপিয়ে উঠলে জান্নাত ছুটে যায় দোতলার পেছনের বারান্দায়। বিকেল আর সন্ধ্যাটাতে মেধা আপুর দেখা মেলে মুখোমুখি বেলকুনিতে ওদের। কথা হয়, গল্প হয়, জান্নাতের মন ভালো হয়ে যায়। মেধা আপু জানে না হেন বিষয় নেই, সবকিছুতে জ্ঞান রয়েছে তার। খুব হাসি খুশি। তবে জান্নাত শুনেছে রুহির থেকে মেধা আপু একজন ডিভোর্সি, কিন্তু মেয়েটির দৃঢ়তা আর জীবনের শক্তি জান্নাতকে খুব অবাক করে। জান্নাত ওকে দেখে সবসময় ভাবে, এমন মেয়ে মানুষও হয়। ওহে জান্নাত, প্রতিবেশী ভাবি, অসুখ নাকি গো তোমার? মিহি স্বরে ডাকলো জান্নাতকে। জান্নাতের মুখশ্রী উজ্জ্বল হয় নিমিষেই। এদিকে গিয়ে বারান্দার রেলিংয়ে হাত রেখে তাড়াহুড়ো করে বলে, না, একটু ঘুমিয়েছিলাম বিকেলে আপু। চুলে বিনুনি করে নিতে নিতে মেধা হাসলো, বলল, বর আছে নাকি বাড়িতে? হুম। পাশ থেকে উঠতে দিল স্বামীর চৌধুরী? আসরের নামাজের সময় হয়ে এলো যে, তাই দিল। বলতে বলতে জান্নাত হেসে ফেলল। সে হাসি কিছুটা অন্যরকম, উদাসী হাসি। মেধা দেখে পিচ্ছি মেয়েটাকে। গায়ে শাড়িটা বড্ড ভারী পড়েছে ওই তরুণী মেয়েটির গায়ে, যেমন ভারী পড়েছে স্বামীর চৌধুরী, দ্য গ্রেট অ্যাংরি ম্যান। মেয়েটা কি করে অমন গুন্ডা গোছে লোকটাকে সামলায়, মাঝে সাঝেই ভাবে মেধা। বারান্দার গোলাপের টবগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে জান্নাত। পাশাপাশি চালিয়ে যেতে থাকে মেধার সাথে আলাপ। মেধার স্বামীর বড়, জান্নাতের সাথে বয়সের ব্যবধান ব্যাপক হলেও এই কমাসে দুজন বান্ধবীর মতো হয়েছে। তবে এই বন্ধুত্বের খবর যায়নি স্বামীর কানে। গেলেই বিপদ। মেধার থেকে বিকেলে জানলো ও বাড়ির চাচি। মেধার মা তাসলিমা ভীষণ অসুস্থ। 15 আগে কোমরের হাড় ভেঙে বিছানা নিয়েছিল। জান্নাতের মন খারাপ হলো। অসুস্থ একটা লোককেও ও বাড়িতে দেখতে যেতে পারবে না সে। শাশুড়ির অনুমতি যদিও বা দেন, তবে শ্বশুর আব্বা অথবা স্বামী কখনো দেবে না। মুখের ওপর বলবে, তুমি গেলে সুস্থ হবে? যদি সুস্থতা কামনা করো
তবে চায়নামাজে বসে প্রার্থনা করে দিও। তার জন্য একবারের বউ আরেকবারের চৌখাটে পা রাখার কোনো প্রয়োজন নেই। এটাই শামিল চৌধুরী, যে শামিল চৌধুরীকে জান্নাত জেনে এসেছে। তার আঙ্গুলের ইশারা ছাড়া জান্নাত 2 কদম রাখতে পারবে না। প্রতিবেশীর বাড়িতে যাওয়া তো দূরে থাক, নিচতলা থেকে স্বামীরের রাশভারী আওয়াজ ভেসে আসলো। নরম মনটা জান্নাতে কাঁপলো হঠাৎ। আবার কি হলো? আবার কি করলো সে? স্বামীরের ফুট ফরমায়েশ খাটা নিয়ে জান্নাত কখনো কথা শোনায়নি এখনো। লোকটা এই বেলায় একটু ছাড় দেয়, তবে বাকি সব বেলায় ছাড় পাওয়া মুশকিল। স্বামীরের চেঁচামেচির কারণ জানতে ধূপধাপ শব্দ করে সিঁড়ি ভাঙছিল সে। মাঝপথে সেই পা থামল তার। ড্রয়িং রুমে একাধিক ব্যক্তির গলার স্বর শুনে জান্নাত এগুলো না আর, উকি দিল নিচে। সাথে সাথে ঘোমটা টানলো মাথায়। আজ এ বাড়িতে পারিবারিক সালিশ বসার কথা। মনে পড়ল জান্নাতের ফুফাতো দেবর আর তার বইয়ের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে বোঝাপড়া হবে। বোঝাপড়া করিয়ে দেবেন মুরব্বীরা। স্বামীরের ফুফাতো ভাই হাসান এতিম, ঢাকায় একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে। ইদানিং বউয়ের সাথে নানা ঝামেলা হচ্ছে। মেয়েটিও এতিম। স্বামীরাই ছিল বিয়ের সময়ে তাদের অভিভাবক। সেই সুবাদে ছেলে মেয়ে নালিশ জানিয়েছে সারাফাত চৌধুরীর কাছে। সারাফাত চৌধুরী দুজনকে ডেকে নিয়েছে বাড়িতে। ছেলে মেয়ে উভয়কেই খুব করে বোঝানো হয়েছে, বুঝিয়েছে সারাফাত চৌধুরী, কিন্তু কোনো লাভ নেই। মেয়ের এক কথা, আমি থাকবো না আর ওর সাথে। সারাদিন বাহিরে খেটে এসে রোজ রোজ আমার উপর রাগ ছাড়ে, দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালি। চাকরি তো পৃথিবীতে উনি একাই করে, আর পরে এসে সরি বলে। চাই না আমার সরি, থাকবো না ওর সাথে। স্বামীর রেগে মেগে বলল, থাকবি না? তবে কি করবে তুই? যাবি কই? কই আর যাব? পড়াশোনা তো বেশি করলাম না, অলসতা করে। গার্মেন্টসে ঢুকবো কোনো? আমার মতো মেয়ের জন্য গার্মেন্টস আছে। খানিক বাদে মনে হলো ছোটখাটো একটা বজ্রপাত হলো। টেবিল চাপড় মেরে স্বামীর খেকিয়ে উঠল মেয়েটার উপর। হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোদের মেয়ে মানুষের দৌড়। স্বামীর একটু আধটু ধমক নিতে না পারলে সোজা ডিভোর্স। অথচ গার্মেন্টসে চাকরি করে সুপারভাইজার অকথ্য গালিগালা শোনার ধৈর্য আছে। গার্মেন্টস কি জানিস? দুনিয়াটা দেখেছিস? অসভ্য মেয়ে। ও তো ক্ষমা চাইলো, এখন জেদ ধরে বসে আছিস। এতটা বিগড়েছিস তুই? সুমি কাছে স্বামীর একটু বেশি উঁচু গলায় চেঁচালো। সারাফাত না থামালে আরো বকত মেয়েটাকে। হাসানের দিকে তাকিয়ে স্বামীর বলল, তুই বউকে শাসাতে এখানে এনেছিস দেখেই তোর উপর আমার মেজাজ বিগড়েছে। নিজের বউকে নিজের নিয়ন্ত্রণ আনতে হয়। আমরা কেউ নই ওকে বোঝানোর। তোরা দুজনই আমার 2 ফুপুর ছেলে মেয়ে। দুজনকে স্নেহ করে রাতে খেয়ে বাড়িতে গিয়ে মিলে যাবে, নয়তো দুটোকে আচ্ছা মতো থাপড়ে সিধে করব। নাক টানছে সুমি। স্বামীর শেষ বাড়ির মতো বলল, গার্মেন্টসে চাকরি করার দরকার নেই, সংসার কর। মাথা থেকে ওইসব শয়তানের ওয়াসওয়াসে দূর কর। এবার বৈঠকে আর কথা বাড়ল না কোনো। সুহানা এসে সুমিকে মাথায় হাত দিয়ে বুঝিয়ে হাসানের হাতে সুমির হাত তুলে দিল, মিলিয়ে দিল দুজনকে। জান্নাত সিঁড়িতে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলো। পেছন থেকে রেজিয়া ডাকলো, বৌমা, জান্নাত ঘুরে তাকায়। এখানে কি দাঁড়িয়ে আছো যে? আমার মেহমানদের জন্য রাতে কি রাখবো? ওনারা রাতে খেয়ে যাবে তো? না, থাকবে না বললো। আর সেজন্য রেনু আছে, তুমি যাও ঘরে যাও। হাসানের সামনে গিয়েছো, দেখলে বকবে স্বামীর। হ্যাঁ, ঘরে যাবে জান্নাত, কারণ খানিক বাদে রেজিয়া বণিকের গুণধর মেজে ছেলে পদার্পণ করবে ঘরে। কিছুক্ষণ জান্নাতকে চটকে পরে গম্ভীর হয়ে বলবে, ওখানে যাবে না, ওটা করবে না, আমার কথা যেন নড়চড় না হয়, ইত্যাদি ইত্যাদি। এসব বাণী রোজ জান্নাত নিয়ম করে শোনে। স্বামীর চৌধুরী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে বউ হচ্ছে পালতু তোতা পাখি। পালতু তোতা পাখিকে যেমন নিয়ম করে 3 বেলা বুলি শেখানো হয়, বইয়ের বেলাতেও তাই। একটা সাদা শার্ট, একটা ফর্মাল প্যান্ট, বেল্ট, টাই, আন্ডারওয়্যার এসব বিছানার উপর রেখেছে জান্নাত। স্বামীর সন্ধে অফিসে যাবে, ফিরবে রাত 10টায়। এসব গুছিয়ে দিয়ে জান্নাত ওযু করে দাদি শাশুড়ির ঘরে যাবে। মাগরিব বাদ মাইমুনাকে এক পারা করে কোরআন তেলাওয়াত করে শোনাতে হয় রোজ। তবে ইদানিং মাইমুনার ঘরে গেলে জান্নাত চিন্তিত থাকে। বৃদ্ধা মহিলা ইদানিং জান্নাতকে স্বামী বশীকরণের নতুন মন্ত্র শেখাতে ব্যস্ত হয়ে পড়ে। পান খাওয়া লাল দাঁত বের করে রিনরিনে গলায় বলে, ওই মাগি হন, সন্ডাল ভাতারের ঘর আমিও করছি। তোর দাদা শ্বশুর আসিল, হেই মেজাজওয়ালা এক লোক। তার মেজাজের ধারে কাছেও নাই তোর ভাতারের মেজাজ। এই সব লোকের খুব সহজেই বসে আনা যায় একটা বাচ্চা নিয়ে নে।
দেখবি মেজাজ তাল উলড়ি খাইতে খাইতে ভাগবো। বাচ্চা জান্নাতের গা শিরশির করে উঠে বাচ্চার কথা শুনলেই। গাল দুটো হয় লাল লাল লজ্জায়। সে মা হলে কেমন লাগবে? এত অল্প বয়সে মা হলে বান্ধবীরা হাসবে তার। বাচ্চা নিয়ে স্বামীর এক রাতে তার সিদ্ধান্ত জানিয়েছে। আদর করতে করতে বলেছে তার 2 বছর পর বাচ্চা চাই চাই। অথচ জান্নাতের এখনই কোনো আপত্তি নেই বাচ্চাতে। জান্নাতের কোনো কিছুতেই কোনো আপত্তি নেই যবে থেকে জান্নাত বউ হয়েছে। পড়াশোনা করার অধিকার হারিয়েছে। ছোট করে জান্নাত বলেছিল, 2 বছর পরেই কেন? গম্ভীর মুখে সিগারেটে পোড়া কালচে ঠোঁট দুটো ডুবিয়ে জান্নাতের চিবুক চুমুতে চুমুতে স্বামী চৌধুরী বড় আহ্লাদ দেখিয়ে বলেছে, আমার পিচ্ছি বউটা বড় হোক আগে। পিচ্চি মেয়ে বিয়ে করতে বাঁধেনি স্বামী চৌধুরীর। পিচ্চি মেয়ের সাথে সংসার করতেও বাধে না। তবে পিচ্চি মেয়ে প্রেগনেন্ট হলে স্বামী চৌধুরীর বড্ড হ্যাপা পোহাতে হবে। হাসি পায় জান্নাতের এসব বড় বড় কথা ভাবলে। অবশ্য এসব বড় বড় কথা জান্নাত কখনোই ভাবে না। সে স্বামীর বাধ্য বউ। স্বামী যা ভাবতে দেবে তার বাইরে কিছু ভাবাই যাবে না। পেছন থেকে শক্ত দুটো হাত বড় নমনীয় ছোঁয়া দিল তার পেটে। জান্নাতের শ্বাস আটকে এলো। কি জানি তার কি হয় লোকটা যখন কাছে আসে। সে কেমন মোহগ্রস্তের ন্যায় হয়ে যায়। মায়া প্রেম, স্বামীর প্রতি প্রেম জান্নাতেরও পায় এই লোকের প্রতিটা ছোঁয়ায়। আবেগী হয় অন্য সব বইয়ের মতো। ভুলে যায় এই লোক তার অধিকার খর্ব করে রেখেছে। কাঁধে স্বামীর থুতনি, ছোট ছোট দাড়ির খোঁচা সুরসুরি লাগতে জান্নাত সরল। স্বামীর ঘুরে দেখলো ওকে। চোখ পড়লো জান্নাতের গলায়। এটা কি? গাঢ় প্রযোগল গুটিয়ে এলো স্বামীরের। দৃঢ় বৃদ্ধাঙ্গুলে স্বামীর ছুল জান্নাতের গলার দগদগে লাল দাগ। গম গম করে উঠল। আবার তোমাকে আগামী পরশু ডার্মাটোলজিস্টের কাছে নিয়ে যাব। আপাতত ইলিশ মাছ চিংড়ি মাছ খেও না। নত মস্তকে লাজুক হাসলো জান্নাত। কিছু পল আমতা আমতা করে বলল, এটা আপনি করেছেন? স্বামীর বউকে দেখলো, কাছে টানলো হ্যাঁচকা টানে। জান্নাত সামলে নিল নিজেকে, ধরলো বরের গলা। নৈকট্য বৃদ্ধি পেল দুজনের। ওয়েল, এটা স্বামীর চৌধুরীর কাজ। নম্র আদরের স্বর লোকটার। এত আদরে কথোপকথন জান্নাতের ভালো লাগে। সারাদিনের গম্ভীরতা আর ধমকাধমকির মাঝে জান্নাতের ভালো লাগে এইটুকুই। এই লোকটাকে তখন এই পৃথিবীতে তার একমাত্র আপন মনে হয়। সে মিছিমিছি আপত্তি দেখাতে বলল, আজানের সময় হয়েছে, আরো 25 মিনিট বাকি। আজ দেরি করে ফিরবেন? না, দেরি করে অফিস যাব। মোট বোঝার চেষ্টা করছে জান্নাত স্বামীরের। তার মাথায় হঠাৎ এলো ও বাড়ির চাচিকে দেখতে যাওয়ার অনুমতি আদায় করে নিবে এখন। স্বামীর এখন নমনীয়। অবশ্যই এই সময় সব পুরুষ নমনীয়। বলল, শুনছেন? স্বামী শুনেছে, তবে তার মনোযোগ জান্নাতের গ্রীবাদেশে। চুমুতে চুমুতে আপন মনে লোকটা বলছে, You know what, Janatul? What purpose snake is made for? Snake is made for kisses. জান্নাত কিছু মুহূর্ত চুপ থেকে আবারও বলল, শুনুন না। গলার কাছে বেসামাল উৎপীড়ন জান্নাতের। নিজেকে আরো মিশতে দিয়ে নম্র কণ্ঠে আওড়ালো, ও বাড়ির চাচি আমার কোমরে হাঁটি ভেঙেছে। শুনেছি তো। তো বলছিলাম আমি একটু দেখে আসি। জান্নাত অসীম সাহস জুগিয়ে বলে দিল কথাটা। স্বামীর মুখ তুলল তৎক্ষণাৎ। ভাবলেশীন চেহারা। জান্নাত আমতা আমতা করছে, একটু যাই। দেখুন আপনাদের ঝামেলা তো ও বাড়ির পুরুষদের সাথে জমি জমা নিয়ে। চাচি আমার বড্ড ভালো মানুষ। সেবার দাদির পা ভাঙলো, কতবার লুকিয়ে দেখে গেল। একটু যাই, যাবো আর আসবো। স্বামীর কিছু বলল না। মুখ চোখ গম্ভীর ভীষণ। জান্নাত হতাশ। এখন তিতকুটে কথা শুনিয়ে দিলে জান্নাত কেঁদে ফেলবে। সারাদিন বাড়িতে বন্দি হয়ে থাকতে তারও ভালো লাগে না। আগে যা পূর্ব পাশের বাগানে হাঁটতে যেত বিকেলে, বাউন্ডারির বাইরে ওপাড়ার উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলের দল ক্রিকেট খেলতে আসে। স্বামীর জানতে পেরে জান্নাতের ও বাগানে যাওয়া বন্ধ করে দিয়েছে। রূপাতলি যাবে সেই সুযোগও নেই। স্বামীর যেতে দেয় না। ধমকাধমকি না করলেও নানা বাহানায় আটকে রাখে। কারাবন্দী জীবন যেন তার। স্বামীর কোনো তিতকুটে কথা শোনালো না। মাগরিবের আজান দিয়ে দিয়েছে তখন। জান্নাতের খসে যাওয়া ঘুমটা মাথায় তুলে দিয়ে স্বামীর বলে, দরকার নেই, চাচি আমার জন্য দোয়া করো, তাতে হবে। চুপ হলো জান্নাত। আর অনুনয় করতে কথা খরচ করবার দরকার নেই বুঝে গেল। স্বামীর তার সিদ্ধান্তে থাকবে অটল। আজান শেষ হতে বাইরে দরজায় কড়াঘাত। জান্নাত গিয়ে দরজা খুলতে দেখলো রুহি দাঁড়িয়ে আছে। হড়বড়িয়ে জান্নাতকে বলল,
নামাজ আদায় করে জলদি রেডি হও ভাবি, বড় ভাবি পাঠালো আমাকে। স্বামীর বলল। কোথায় যাবে ও? কেন রেডি হবে? উত্তেজনায় মেজ ভাইয়াকে খেয়াল করেনি রুহি। এবার ঘাবড়ালো, ঢোক গিলে বলল, তুমি অফিসে যাওনি? কেন? আমি সারাদিন অফিসে থাকলে লাফালাফি করতে সুবিধা হয়? মোড়ের মাথায় গিয়ে বান্ধবীদের নিয়ে হাহা হিহি করতে সুবিধা হয়? রুহি মলিন মুখ করে বলল। তা না, এমনি। ওর দিকে সন্দেহে নজরে তাকিয়ে স্বামীর বলল, জান্নাতুলকে নিয়ে কোথায় যাবে বড় ভাবি এই ভরা সন্ধ্যায়? শপিংয়ে। সামনে শুক্তিয়াপুর বিয়ে না, তাই বাড়ির সবার জন্য টুকটাক কেনাকাটা করবে ভাবি। তো জান্নাতুল কি করবে শপিংয়ে? ভাবির জন্যও তো শাড়ি কিনতে হবে। তোরা গিয়ে কিনে আন, নীল রঙের পিওর সিল্ক টাইপ আনবি। জান্নাতুলের গায়ে রংটা ভালো লাগে। ভাবি যাবে না? না। এক কথায় উত্তর স্বামীর, এবং আলাপচারিতা এখানেই শেষ। রুহির সাহস হয়নি আর কিছু বলার। অন্তত মেজ ভাবির ব্যাপারে স্বামীর ওপরে গিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সে চলে গেল চুপচাপ বড় ভাবিকে জানাতে। জান্নাতের সামান্য মন খারাপ হয়। সে চলে যায় মাগরিবের নামাজ আদায় করতে।